দরজায় কড়া নাড়ছে এদেশের অন্যতম একটি বড় উৎসব কুরবানির ঈদ। উৎসব বা ঈদ মানেই কিন্তু প্রচুর আনন্দ এবং একই সাথে প্রচুর খাওয়া দাওয়া। আপনাদের অনেকের মতোই খাবার দাবার শব্দটি শুনলে আমারও কিন্তু জিহ্বা জলে ভরে ওঠে এবং আমরা এই ঈদে যেমন আনন্দ করব সাথে খাবো, কিন্তু কি খাবো এবং কি খাবো না তার একটা বোধহয় হিসেব নিকেশ হওয়া উচিত। ধরুন, যার ডায়াবেটিস রোগে যিনি ভুগছেন তিনি কি খাবেন, অথবা যিনি কৃষকায় ক্ষীণ স্বাস্থ্য তিনি কি খাবেন, এই দুয়ের মধ্যে তো অবশ্যই একটু পার্থক্য থাকা উচিত। কি বলেন আপনারা সুপ্রিয় দর্শক? সেই পার্থক্যের কারণেই আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি উৎসবে কি খাবো এবং কি খাবো না। আমাদের সাথে আলোচনায় দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ দিক থেকে ডক্টর তামান্না বাহার তমা, তিনি মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং সাথে রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ, তিনি গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ, অর্থাৎ আমরা খাবারের পরে আমাদের শরীরের খাবার দাবার যে পদ্ধতির যে প্রক্রিয়ার মাধ্যমে হজম হয় তারই তিনি বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি বেশ জটিল ধরনের একজন বিশেষজ্ঞ। ডাক্তার শারমিন তাহমিনা খান সানভি, তিনি শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে কর্মরত। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি যেমনটি বলছিলাম, খাবার দাবারের কথা শুনলেই একটু মনটা ভালো হয়ে ওঠে, জিহ্বায় একটু রস সঞ্চার হয়, লালাটা বেড়ে যায়। আপনাদেরও কি তাই হয়? সবারই নিশ্চয়ই তাই হয়। কি বলি? সবারই তাই হওয়ার কথা। মানে ভোজন বিলাসের সাথে হৃদয়ের একটা যোগ, হৃদয়ের একটি যোগ আছে। উৎসবের সাথে খাবারের যেমন যোগ, হ্যাঁ, সেরকমই একটা যোগ আছে, বিনোদনের একটি উৎস। আচ্ছা, একই সাথে কিন্তু আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো এই ভারত মহাদেশে মানুষের মনের দুয়ারে পৌঁছে যাওয়ার জন্য একটু পাকস্থলী বা খাবার দাবার দিয়ে শুরু করতে হয়। এটা কিন্তু মোগলরা প্রথম শুরু করেছিল এবং এই জন্য জম্পেশ খাবার আয়োজন, যেটাকে মোগলাই খানা বলে, সেটা কিন্তু ওদের দ্বারাই এই দেশে প্রচলিত হয়েছে। সেটা আমরা এখনো ধরে রাখছি, হ্যাঁ। এবং সারা ভারতের সর্বত্রই মনে হচ্ছে বলা চলে ভারতের সীমানা, মানে বৃহত্তর ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে এখন আমাদের খাবারের যে রেসিপি সেগুলো বিস্তার লাভ করেছে। ডক্টর তামান্না বাহার তমা, আপনাকে দিয়ে আমরা একটু বিষয়ে আসি। উৎসবের দিন আমরা খাই। ধরুন, একজন মানুষ কুরবানির মাংস ভুনা করে রান্না হয়েছে, সাথে খিচুড়ি বা পোলাও, এক বসায় 3-4 কেজি মাংস খেয়ে পেটটা ফুলিয়ে ফেললো, তারপর কোনো রকমে পেটটা ধরে বিছানায় গিয়ে শুয়ে পড়লো, 4-5 ঘন্টা ঘুম দিয়ে উঠে আবার খেতে বসলো। এটা কি ঠিক হবে তার জন্য? আচ্ছা, প্রথমে হচ্ছে যে একসাথে এতগুলো খাবার, মানে 3-4 কেজি মাংস খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, আবার উঠে আবার খাওয়া, এটা আসলে মেডিকেল সায়েন্সে বা আমরা যদি ওইভাবে বলতে যাই, এটা আসলে একদমই ঠিক নয়। কারণ এটাতে অনেকগুলো জিনিস হয়। একটা হচ্ছে যে খাবারগুলো রিগার্জিটেশন হয়, মানে বেশি খাওয়ার পরে আমাদের যে ডায়াফ্রাম থাকে এটার উপরে প্রেশার পড়ে, সেটার কারণে হচ্ছে পাকস্থলী থেকে শুরু করে খাবারের উপরের পেটগুলোতে সমস্যা হয়, বুকের দিকে চলে আসে। আরেকটা যেটা থাকে, যাদের হচ্ছে হার্টে প্রবলেম থাকে অথবা একটু বয়স্ক মানুষ যাদের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, আমরা আইএইচডি বলি, মানে যদি হচ্ছে রক্তনালীতে কোনো সমস্যা থাকে, সেই সব রোগীদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাগুলোও বেড়ে যায় এই জিনিসগুলোতে। সো খাওয়ার পরপরই একদম সঙ্গে সঙ্গে শুয়ে থাকা ঠিক নয়, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা পরে থাকা উচিত। আর এতগুলো খাবার আসলে একসাথে খাওয়াও ঠিক না। পরিমিতভাবে আমরা খাবো উৎসবে, কিন্তু এত বেশি না। তার মানে এই অতি ভোজন থেকে বিপদও হতে পারে। জি। ডক্টর শারমিন তাহমিনা খান সানভি, কি বিপদ হতে পারে অনেক খেলে? বমি টমি হবে কি? অবশ্যই কিছু বিপদ তো আছে। কিছু স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী বিপদ। যেমনটা তামান্না বলছিলেন যে রিফ্লাক্স, এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বা সাধারণ ভাষায় যেটা আমরা বলি বুক জ্বালা পোড়া রোগ। এই রোগটার সম্পর্কে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করতে প্রতি বছর আমরা জার্ড অ্যাওয়ারনেস উইকও পালন করে থাকি। যেমন আমরা খাবার দাবারগুলো যখন রিগার্জিটেশন, মানে গলায় বেরিয়ে আসে, সেটাকে আমরা বুক জ্বালা পোড়া বলি। যে আমরা মানে রোগীর এসে যেমন বলে বুকটা জ্বলে যাচ্ছে, চুকা ঢেকুর উঠছে,
এই সমস্ত সমস্যাগুলো হয়। তো এখানে আমরা কিছু নিয়মকানুন আমরা মেনে চলতে বলি, যেমনটা বলছিলেন যে কখনোই ভরপেট আমরা খাবো না, একদম কিছুটা বাকি রেখে আমরা খাবো। খাওয়ার সাথে সাথে কি শুয়ে পড়ার মতো না, অবশ্যই খাওয়ার পর সাথে সাথে আমরা পানি খাবো না। খাওয়ার পর আমরা উপর হয়ে কোনো কাজ করবো না, যেমন বেন্ড হবো না। নামাজ পড়ার হলে আগে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বো না, 1.5 থেকে 2 ঘন্টা পরেই আমরা শুবো। এর মাঝখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বা বসে থাকলাম, টিভি দেখলাম, শুয়ে পড়বো। যাদের বুক জ্বালা পোড়ার সমস্যাটা হয় তাদের আমরা উপদেশ দিই যে আপনারা একটা বালিশের জায়গায় 2টো বালিশটা একটু উঁচু করে, একটা কাঁথা দিয়ে উঁচু করে কিছুটা শুবেন, যাতে আপনার হেড এন্ডটা মাথার দিকটা একটু উঁচু থাকে, হেলান দিয়ে বসে থাকার মতো অনেকটা, হেলান দিয়ে শোয়ার সময় মাথাটা একটু উঁচু থাকবে পায়ের দিক থেকে। এতে আপনার রিফ্লাক্স, যেটা খাবার গলায় চলে আসে, হ্যাঁ। এছাড়া আরো কিছু সমস্যা হয় যেটা আমরা সাধারণ ভাষায় বলি, আমাদের গ্যাসের সমস্যা নিয়ে যেটা আসে আমাদের কাছে প্রতিনিয়ত আমাদের ফেস করতে হচ্ছে এই সমস্যাটা। তো গ্যাস আসলে যেটা অনেকে বদহজমও বলে, পেট ফুলে যাওয়া, পেট ফেপে থাকা, সাথে বুক জ্বালা পোড়া, এগুলো তো আছেই। তো এই যে তেল চর্বি জাতীয় খাবারগুলো, এগুলো সাধারণত এই গ্যাসের সমস্যাগুলো বেশি করে। তার মানে গরুর মাংসে তো প্রচুর তেল চর্বি, খাসির মাংসে রেড মিট প্রতি ফাইবারের মাঝে মাঝে দেখা যায় যে ফ্যাট থাকে, এগুলো তো তার মানে এগুলো খেলে সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা ডক্টর তামান্না বাহার তমা, আপনি আমাদের বলুন তো, আমরা জানি, আপনারা আমাদেরকে জানিয়েছেন যে কোলেস্টেরল নামে কিছু চর্বি, যেটি বেশি হলে শরীরের জন্য ক্ষতিকর হয়। যারা মাংস বেশি খায়, গরু বা খাসির মাংস, যেটাকে ডক্টর সানভি বা বললেন যে রেড মিট বা লাল মাংস, তো সেটা কীরকম ক্ষতিকর? রেড মিট বা লাল মাংস আমরা যেটা বলি, স্পেশালি আমাদের দেশে তো আমরা গরুর মাংস বা খাসির মাংসটা যেটাতে খাই, তো এটাতে যেটা হয় যে কোলেস্টেরল লেভেলটা অনেক বেড়ে যেতে পারে। কোলেস্টেরলটা কি? এটা এক ধরনের হচ্ছে চর্বি। আচ্ছা, যেই চর্বিটা হচ্ছে বেড়ে গেলে কি হয়, আসলে চর্বিটা বেড়ে গেলে আমাদের যে রক্তনালীগুলি থাকে সেখানে গিয়ে চর্বিগুলি জমা হয়। তো জমা হওয়ার কারণে রক্ত চলাচলে বাধা হয়, এবং এই জিনিসটা যদি আমাদের করোনারি আর্টারি মানে হার্টের চর্বিতে আটকে পড়ে, তখনই আমাদের হচ্ছে হার্ট অ্যাটাক বা এই জাতীয় জিনিসগুলো হয়। তো আমরা মেনলি আসলে কনসার্ন থাকি এই জিনিসটা নিয়ে, যাতে চর্বি বেড়ে গেলে আমাদের হার্ট অ্যাটাকের চান্সগুলো বেড়ে যায়, রক্তবাহী নাড়িগুলো সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, তখন হচ্ছে রক্ত চলাচল কমে আসে এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলো বেড়ে আসে। তো সাধারণত এটার সাথে কোলেস্টেরল একটা ডিরেক্ট রিলেশন থাকে। তো আমরা সবসময়ই মানে যে কোনো ডক্টরই এই কথাটাই বলে থাকেন যে কোলেস্টেরলটা যাতে নর্মাল লেভেলের মধ্যে থাকে, এবং কোলেস্টেরল বেশি থাকেই হচ্ছে চর্বি জাতীয় খাবারগুলোতে। এর মধ্যে 1 নম্বরই বলা যায় যে হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস, এই জিনিস। তার মানে কোরবানির সময় যেটি সবচেয়ে সহজলভ্য হয়, সেই মাংসটি আবার ক্ষতিও বেশি করে, অতএব বেশি খাওয়া যাবে না। এবং কুরবানি ঈদের টাইমেই আসলে দেখা যায় যে যারা কার্ডিওলজিতে কাজ করেন বা ইমার্জেন্সি, মানে হার্ট অ্যাটাকের রোগীগুলো বেশি আসেন ওই টাইমগুলোতে। তার মানে সুপ্রিয় দর্শক, আমরা কোরবানির সময় প্রচুর মাংস পাবো, কিন্তু অতি ভোজন করা যাবে না। খাবারটা পরিমাপের ভেতরে, পরিমিতি বোধের মধ্যেই রাখতে হবে, না হলে যেমনটি ডক্টর তামান্না বললেন, কেউ আবার বুকের ব্যথা নিয়ে কিন্তু জরুরি বিভাগে চলে যেতে হতে পারে, তাই তো? এবং সেটি মারাত্মক হয়ে যেতে পারে। ধন্যবাদ ডক্টর শারমিন তাহমিনা। আপনি আরেকটা জিনিস বলুন তো, এই যে আমরা শুনি ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বি জমে যায়, তার সাথে কোলেস্টেরল, গরুর মাংস খাওয়া, অতি ভোজনের কোনো সম্পর্ক রয়েছে কি? জি, অবশ্যই। তামান্না যেরকম বললেন যে হার্টে নালীগুলোতে যেমন জমে যায়, এটা মানে ফ্যাটি লিভারেরও কিছু কারণ। আমরা শরৎচন্দ্র যেরকম দেবদাসের পড়তাম যে সিরোসিস, লিভার সিরোসিসে রক্তবমি হয়ে মারা যায়। তো এই সিরোসিসের আগে আমরা কারণটা জানতাম শুধু কিন্তু মদ্যপান। তো এর পরবর্তীতে আবিষ্কার হলো হেপাটাইটিস বি, সি। কিন্তু বর্তমানে সিরোসিসের লিডিং কজ হিসেবে, তৃতীয় কারণ হিসেবে কিন্তু ফ্যাটি লিভার থেকে যে কমপ্লিকেশনটা হয় সেটা যেমন ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, মানে মদ্যপান না করেও সিরোসিস হতে পারে, নন অ্যালকোহলিক, শুধু খাবার খাওয়ার জন্য ফ্যাটি লিভার থেকে সিরোসিস, এটা কিন্তু বর্তমানে তৃতীয় কারণ হিসেবে বিবেচিত সারা বিশ্বে। তো এখানে ফ্যাটি লিভারের অনেকগুলো কারণই আছে, যেমন স্থূলকায় হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, জি, তারপর হচ্ছে আপনার কিছু হরমোনজনিত কারণ, যেমন থাইরয়েডের সমস্যা, রক্তে চর্বির সমস্যা। রক্তে তো বেশ কয়েক ধরনের চর্বি আছে, কোলেস্টেরল ছাড়াও ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল। তো এই চর্বিগুলো জমে গেলে সেগুলো থেকে ফ্যাটি লিভার আমাদের আক্রান্ত হতে পারে। তো আমরা ইদানিং যেমন দেখতে পাই, আমরা 100 জনকে যদি আমরা আলট্রাসোনোগ্রাম করতে পাঠাই, প্রায়
50-60 জনের পাওয়া যায় ফ্যাটি লিভার। আমাদের হাসপাতাল থেকে একটা সমীক্ষা চালানো হয়েছিল বাংলাদেশের প্রায় 1,500 মানুষের উপরে নবাবগঞ্জ উপজেলায়। সেখানে দেখা গেল প্রায় 16% লিন অ্যান্ড থিন পার্সনের মধ্যেও ফ্যাটি লিভার আছে। মানে কিছু হ্যাঁ চিকনি চামেলি হলেও ফ্যাটি লিভার হতে পারে। তো যদি কারো ফ্যাটি লিভার হয় সেক্ষেত্রে আমাদের একটু সাবধান হয়ে যেতে হবে। আচ্ছা, কেউ মাংস তেমন খায় না কিন্তু ভাতের পরিমাণ বেশি, তারও কি ফ্যাটি লিভার? তারও ফ্যাটি লিভার হতে পারে। কারণ হচ্ছে আমি যেভাবে বলছিলাম যে চর্বির মধ্যে যে একটা ট্রাইগ্লিসারাইড টিজি, এই জিনিসটা কিন্তু ভাত বাড়িয়ে দেয়, সেটা থেকে আমাদের ফ্যাটি লিভার হতে পারে। আচ্ছা, ধরা গেল কেউ ভাত কম খায় কিন্তু মাংস দিয়ে রুটি খেতে বসলে মোটামুটি গোটা বিশেক খাওয়ার পরে মনে হয় যে চর্বিগুলো তো আছে, তারা তো ফ্যাটি লিভার রুটির কারণে হতে পারে। রুটির কারণে কার্বোহাইড্রেট কিছুটা, জি জি। তার মানে ভাত হোক, রুটি হোক, মাংস হোক, কোনোটাই বেশি খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে, পরিমিত খেতে হবে। জি, পরিমিত থাকতে হবে। আমি ডক্টর শারমিনের সাথে একটু অ্যাড করতে চাই, তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যে জিনিসটা বলছে, এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা চাইলেই প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, কিরকম? যেমন একটা হচ্ছে খাবার দাবারটা পরিমিত করা, রেগুলার এক্সারসাইজ করা, মানে হেপাটাইটিস বি বা সি এই রোগগুলো তো আসলে আমাকে ওষুধ দিতে হবে, ওষুধ খেয়ে প্রিভেন্ট করতে হবে, কিন্তু ফ্যাটি লিভারগুলো কিন্তু আমাদের হাতে অনেকটা রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমি এক্সারসাইজ করলাম রেগুলার, তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়াটা যদি পরিমিত করে নিয়ে আসি, দেখা যায় এই জিনিসটা রিভার্সেবল, মানে যতক্ষণ পর্যন্ত সিরোসিস হওয়ার আগে অনেকটাই কিন্তু রিভার্সেবল। সো এটা মানে নিজেদের উপরও ডিপেন্ড করে যে হচ্ছে আমি ফ্যাটি লিভারটাকে রিভার্স করতে পারছি কিনা। ফ্যাটি লিভারের জন্য অনেক ধরনের ওষুধ বের হয়েছে, কিন্তু তারপরে সেগুলো 2 নম্বর বা 3 নম্বর। 1 নম্বরে আমরা যেটা বলি যে জীবনযাত্রার মান পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশনটা, প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটা, চর্বি জাতীয় খাবার কম খাওয়া, একটু এক্সারসাইজ করা, এগুলোই আসলে। আচ্ছা, লিভারের কোলে ঠিক একটা ছোট্ট কলসির মতো একটা আকৃতির গ্ল্যান্ড শুয়ে থাকে, পিত্তথলি। আচ্ছা, এখানে পাথর হয় কেন? পাথর হয় এখানে খাবার দাবার বেশি খাওয়ার জন্য? পাথরের অনেকগুলো মেকানিজম তো আছে। তো পাথর হলে অনেক সময় এগুলো সিমটোম্যাটিক থাকে, অনেক সময় অ্যাসিমটোম্যাটিক থাকে। তো এই যে কোরবানির সময় আমরা চর্বি জাতীয় খাবার খাবো, অনেক সময় দেখা যায় যে পেটের ডান দিকে উপরিভাগে ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, আমরা গ্যাস বলে আর সেটাকে খুব বেশি পাত্তা দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু মানে পিত্তথলির পাথরের এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু আমাদের বলবেন যে এই পিত্তথলির যে পাথরটি হয়, যদি আমরা এর অপারেশন না করি, খারাপ অনেক কিছুই হতে পারে। যেমন পিত্তথলির ছোট ছোট পাথর, কিছু পিত্তথলির সাথেই থাকে পিত্তনালী, সেটা দিয়ে যদি ছোট একটা পাথর নেমে আসে, সেক্ষেত্রে পিত্তনালীটা ব্লক করে দিল, আটকে দিল, পিত্তটা সেটা বের হতে পারছে না, সেক্ষেত্রে আমরা মানে পিত্তনালীর পাথর থেকে জন্ডিস, জ্বর, পেটে ব্যথা, ইনফেকশনে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। পিত্তথলি যে বললেন কলসির মতো, তার পাশে থাকে পাতার মতো একটা অংশ, অগ্নাশয়, সেই প্যানক্রিয়াস। তো সেই পাথরটা যদি এই নালীর এখানে এসে ব্লক করে, প্রেসার ক্রিয়েট করে, সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের প্রদাহ তৈরি হতে পারে। এরপরে যে রইল যে পিত্তথলির মধ্যে যে পাথরগুলো, সেগুলো ইটসেলফ মানে নিজেরাই সেখানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, যেমন আমরা অ্যাকিউট বা ক্রনিক কোলেসিস্টাইটিস, গল ব্লাডারের প্রদাহ, ইনফেকশন, মিউকোসিল বা এম্পাইমা মানে পুজ জমে যাওয়া, বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক বা কমপ্লিকেশন। ক্যান্সারে কি রূপান্তরিত হতে পারে? গলব্লাডার ক্যান্সার, বারবার একটা গলব্লাডার যদি প্রদাহ হতে থাকে, সেখান থেকে অনেক সময় গলব্লাডার ক্যান্সার। তার মানে পিত্তথলিতে পাথর হলে ভালো এটি সরিয়ে ফেলা, যদি সেটা সিমটম করে সেক্ষেত্রে সরিয়ে ফেলা ভালো। অনেক ধন্যবাদ ডক্টর তামান্না বাহার তমা। মাংসের কথা এলো, আরেকটা খাবারের কথা শুনলে তো নিশ্চয়ই আমাদের তিনজনেরই জিভে জল আসবে, পায়েস। মানে ধরা গেল আপনার 15-20 লিটার দুধকে ঘন করে তার সাথে হাজারি গুড় বা নলেন গুড়ের সুবাস মিশ্রিত পায়েস। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন ডায়াবেটিসের রোগী ঈদের দিনে, উৎসবের দিনে সে পায়েসটি খেতে পারবে কিনা, পারলে কতটা, অথবা একেবারেই বন্ধ রাখবে কিনা? আচ্ছা, ডায়াবেটিসের রোগীদের জন্য তো আসলে মিষ্টি জাতীয় খাবার বা আমরা কার্বোহাইড্রেট যেটা বলি সেটা আমরা রেস্ট্রিক্ট করতে বলি সাধারণত। তো এখন ঈদের দিন, উৎসবের দিন, আর আমরা বাঙালি, সো আমরা তো আসলে একটু খাওয়া দাওয়া করবই।
তো পায়েস খেতে পারবে না এটা বললে আসলে অনেকটাই মানে বেশি বলা হয়ে যাচ্ছে। খেতে পারবেন লিমিটেশনের মধ্যে, এবং সবচেয়ে ভালো হয় যদি উনি ওই দিন খাওয়ার পর থেকে ডায়াবেটিসটা আবার দেখেন যে ওনার কীরকম থাকছে, এবং হচ্ছে উনি ওই দিন যদি একটু হাঁটাটা বাড়ায় দিন বা একটু এক্সারসাইজ করেন, এবং পরপর কয়েকদিন যদি অন্য খাবারগুলো মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু কন্ট্রোলে রাখেন, তাহলে উনি খেতে পারবেন। একদম যে খেতে পারবেন না তা না, তবে মানে খুব বেশি খেয়ে ফেলাটা আসলে ওনার জন্য মোটেই ঠিক না। স্পেশালি হচ্ছে তাদের যদি সাথে ডায়াবেটিসের অন্য কমপ্লিকেশনগুলো থাকে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, মানে চোখের সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আসলে কন্ট্রোল করে খাওয়াটাই ভালো। আমার তো মনে হয় আপনি কিছু যোগ করবেন ওষুধের ক্ষেত্রে কি? হ্যাঁ, এখানে ডায়াবেটিস রোগীরা তো অনেক সময় ইনসুলিন নিয়ে থাকে বা মুখে খাওয়ার ওষুধ যেগুলো খায়, তো নিজের অনেক এখন যেহেতু গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার মেশিন সহজলভ্য, প্রায় প্রতি ডায়াবেটিস রোগীরই বাসায় সেটা থাকে, তো খাওয়ার পরে সেটা একটু মেপে দেখে সেই অনুযায়ী ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করা বা মুখে খাওয়ার ওষুধগুলো একটু অ্যাডজাস্ট করে নেওয়া ভালো। আচ্ছা, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাদের করি। আপনারা দুজনেই আমি যতদূর জানি মেডিকেল কলেজের জীবনে এখনো আপনারা বন্ধু। আচ্ছা, আপনাদের মধ্যে কে পায়েস প্রেমী আর কে মাংস প্রেমী? আমি মাংস প্রেমী। আমি বেসিক্যালি একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি বেশি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা জায়গায় আসি। আমরা জানি গর্ভবতী নারী তাদের খাওয়ার ক্ষেত্রে, এটা তমা আপনি বলুন, উৎসবে কোনো সতর্কতার ব্যাপার থাকবে কিনা? আচ্ছা, সাধারণত গর্ভবতী নারীদের খাওয়ার ক্ষেত্রে খুব একটা সতর্কতার কথা আমি বলছি না, বাট যদি তাদের সাথে কিছু সাইড ইফেক্ট মানে কমপ্লিকেশন থাকে, যদি প্রেশার বেশি থাকে, তারপরে হচ্ছে যে প্রোটিন ইউরিয়া থাকে, মানে হচ্ছে ইউরিনের সাথে যদি প্রোটিন যায়, মানে যেটা রিস্ক থাকে হচ্ছে প্রি একলামশিয়া বা একলামশিয়া থাকে সেই রোগীগুলো, এবং যদি এখন আমাদের দেশে আসলে জিনিসটা অনেক বেড়ে গিয়েছে যে জিডিএম বলা হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যদি এইরকম গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত 16 উইক বা 20 সপ্তাহ পরে হয়ে থাকে, তো এই পেশেন্টদের ক্ষেত্রে একটু কন্ট্রোল করে রাখা ভালো, কারণ ডায়াবেটিসটা বেড়ে যায়, যেটা হচ্ছে রোগীর জন্য এবং তার পরবর্তী বাচ্চা যে তার জন্য সমস্যা হয়। এবং যাদের ক্ষেত্রে প্রি একলামশিয়া বা একলামশিয়া থাকে, সেই সব রোগীদের ক্ষেত্রে আসলে কন্ট্রোল করাটা উচিত। আর এমনিতে যদি কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে খাবার কথা বলি সেভাবেই খেতে পারবেন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, সঙ্গেই থাকুন, দ্রুত ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি উৎসবে কি খাবো এবং কি খাবো না এই শিরোনামে। ডক্টর তামান্না বাহার তমা মেডিসিন বিশেষজ্ঞ এবং ডক্টর শারমিন তাহমিনা খান সানভি, তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, খাওয়ার ব্যাপারে আমরা কতটা সতর্ক বা অসতর্ক হতে পারবো ঈদের সময়, উৎসবের সময়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। যেমনটি বিরতির আগে কথা বলছিলাম, ডক্টর সানভি, আপনি আমাদেরকে জানান, একজন রোগীর কিডনির সমস্যা রয়েছে, তার কিডনি কিছুটা অকার্যকর, তো এই যে সামনে ঈদ, খাওয়ার ব্যাপারে তার কোনো সাবধানতার বিষয় থাকবে? জি, অবশ্যই। কিডনি রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিডনি রোগগুলো হয় সাধারণত ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিছু অন্য অন্য বংশগত কারণে হতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে প্রেশারটা যদি কন্ট্রোলে না থাকে, চর্বি জাতীয় খাবার বেশি খেলে প্রেশারটা বেড়ে যাবে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকলে সেটাও, এগুলো সবগুলি আসলে কিডনির উপরে এফেক্ট করে, এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। আর যেটা কিডনি রোগীদের জন্য রেড মিট বা মানে বিন জাতীয় খাবার, যেগুলো ডাল, আমিষ, এগুলো একটু নিয়ন্ত্রিত উপায় রাখতে হবে। এই ব্যাপারে বেশি আমার চাইতে বলতে পারবেন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার তামান্না। আমি একটু ডাক্তার শারমিনের সাথে অ্যাড করতে চাই যে কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু খাবারের রেস্ট্রিকশন থাকে, এটা আসলে নর্মাল রোগীদের চেয়ে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে। স্পেশালি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, মানে আমিষ জাতীয় খাবার, যেমন ধরেন যারা ক্রনিক কিডনি ডিজিজের রোগী, তাদের ক্ষেত্রে যেটা হয়, এটার অনেকগুলো ভাগ আছে। ধরেন একটা আমরা বলি ডায়ালাইসিস যারা পাচ্ছে বা যারা এখনো ডায়ালাইসিস পায়নি, সেই রোগীর ক্ষেত্রে একটু আলাদা আলাদা করা থাকে। ডায়ালাইসিস
যারা পাচ্ছেন না তাদের কথাই আমরা ডায়ালাইসিস যারা পাচ্ছে না তাদের ক্ষেত্রেও আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে বলি যে প্রোটিনটা যাতে একটু কম খায়। এটা এক নির্দিষ্ট অ্যামাউন্ট রোগীর ওজন অনুযায়ী আমরা স্পেসিফিক্যালি ভাগ করে দিই যে আপনি সারাদিন এটুকু প্রোটিন খেতে পারবেন। আচ্ছা, সাথে হচ্ছে আপনার ফ্লুইডের একটা ব্যাপার থাকে যে কতটুকু পানি খেতে পারবে, কারণ মেনলি কিডনি রোগীদের যেটা হয় যে ফ্লুইড ওভারলোড হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার পালমোনারি ইডিমা বলি আমরা বা শ্বাসকষ্ট হয়। তো সেক্ষেত্রে পানিরও একটা লিমিটেশন থাকে। সাথে আরও কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে ওদের পটাশিয়াম মানে শরীরে লবণ অনেক বেশি থাকে, হাইপার ক্যালিমিয়া থাকে। তো ওদের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু ফল যেগুলো রেস্ট্রিকশন থাকে, এবং মেনলি কয়েকটা ফল শুধুমাত্র যে কিডনি রোগী না সবার জন্যই বলা হয়ে থাকে, যে কামরাঙ্গা, আমলকি এবং অনেক গ্রামেই পাওয়া যায় বিলম্ব। এই তিনটা ফল আসলে ডিরেক্টলি হচ্ছে কিডনির সমস্যা করতে পারে। সো আমরা এটা একদমই না খাওয়ার জন্য এনকারেজ করি। আর সাথে হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার মধ্যে স্পেশালি হচ্ছে পনির, যদিও আমার দেশের রোগীরা যে খুব বেশি পনির বা এই জাতীয় খাবার খায় তা না, কিন্তু তাও এইসব ক্ষেত্রে হচ্ছে ফসফেট জিনিসটা বেশি থাকে। তো এই জিনিসগুলো একটু রেস্ট্রিকশন করে খেতে হয়। আর ডক্টর শারমিন যেটা বলেছেন যে কিডনি রোগী সাধারণত ডায়াবেটিস বা প্রেশার থেকে আসে, সো এগুলো ওভারঅল অন্য রোগীদের মতোই থাকবে, বাট স্পেশালি প্রোটিনটা একটু কন্ট্রোল করে খেতে হবে। তার মানে কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা খাবারের ক্ষেত্রে কোনো ছাড় দিতে মানা করি, রোগীদের ক্ষেত্রে খাবার আপনি নিশ্চয়ই একমত। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা ব্যাপার বলেন, সেটা হচ্ছে কিছু মানুষ আছে যাদের ওজন বেশি, তো এই উৎসবে খাবারের ক্ষেত্রে তারা কি সতর্ক থাকবে না অসতর্ক থাকবে? শুধুমাত্র উৎসব কেন, সারা বছরই তাদের সতর্ক থাকা উচিত। পায়েসের ক্ষেত্রেও তাই পরিমিতি বোধ? আসলে এটা বোধহয় বলতে আপনার একটু কষ্ট হচ্ছে, কারণ নিজে তো পায়েস প্রেমিক তো আপনি। হ্যাঁ, পায়েসের ক্ষেত্রে যেটা হচ্ছে আসলে এটা তো আপনার এখানে কার্বোহাইড্রেটটা অনেক বেশি থাকছে, কারণ আমরা সুগার দিচ্ছি, দুধ দিচ্ছি, সাথে হচ্ছে যে চাল দিচ্ছি, সেটাও আসলে কার্বোহাইড্রেট। বেসিক্যালি এটা তো পুরাটাই একটা কার্বস। সো এই ক্ষেত্রে আসলে রেস্ট্রিকশন থাকা উচিত। আচ্ছা, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন, যা কিছু জিহ্বায় বেশি স্বাদ লাগে সব কিছুর মধ্যেই ঝামেলা রয়েছে, তাই না? যেটাই মজা সেটাই দেখা যাবে ক্যালোরি ভ্যালুও অনেক বেশি, এবং সেটাই আপনাকে হচ্ছে ওজন বাড়ানো বা এই ডায়াবেটিস, প্রেশার, এগুলো একটার পর একটা লেগেই আছে খাবার, মজার খাবারের সাথে। আরেকটা ব্যাপার ডক্টর তমা, এটা আপনি বলুন, সেটি হলো যে যেমনটি আমরা দেখি যে ঈদ উৎসবের সময়গুলিতে যখন মানুষ খাবার দাবার বেশি খায়, হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, ব্রেইনের যে স্ট্রোক তার সংখ্যাও কি বেড়ে যায়? আচ্ছা, এটা একটা ভালো কথা বলেছেন যে খাবার দাবারের সাথে যে হার্ট অ্যাটাকের সম্পর্ক বাড়ে, ব্রেনের স্ট্রোকের সম্পর্কও বাড়তে পারে। যেমন হচ্ছে আপনার ব্রেনে তো সাধারণত দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে, একটা হচ্ছে যে নালী শুকিয়ে ছোট হয়ে যায়, সেটা হতে পারে, আবার অনেক সময় যে নালী ফেটে গিয়ে মানে হেমোরেজিক স্ট্রোক যেটা, সেটা হতে পারে। তো আমি যেটা বলেছিলাম আগে, যে কার্ডিও মানে হার্টের যে প্রবলেমটা হয়, সেরকম যদি ব্রেনের রক্তনালীও ছোট হয়ে যায়, সেক্ষেত্রে তো স্ট্রোকটা বেড়ে যাবে। হেমোরেজিক স্ট্রোকের সংখ্যাও বেড়ে যায়, কারণ হচ্ছে পেশেন্টগুলো হাইপার টেনশন মানে প্রেশার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে হেমোরেজিক স্ট্রোকটাও বেড়ে যাচ্ছে। তো আপনার খাবারের সাথে আসলে সবগুলো জিনিসই রিলেটেড। সো মানে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে কেউ যদি ধরেন ঈদের দিন 3 বেলা আমরা খাচ্ছি, 3 বেলায় একদম ভরপেট না খেয়ে একটা টাইমে একটু বেশি খেলাম, বাকি টাইমগুলোতে যদি মেনটেন করে খাই, তাহলে হয়তো এই জিনিসগুলোকে একটু হলেও আমরা কমিয়ে আনতে পারি। তারপর পরপর 3 দিন, যে ঈদের 3 দিন ছুটিতে 3 দিনই আমি মানে একদম 3 বেলা 4 বেলা 5 বেলা খেয়ে যাচ্ছি, সেটা না করে যদি এক বেলা একটু বেশি খেলাম, পরের বেলাগুলোতে আমি একটু কন্ট্রোল করলাম, তাহলে আমার মনে হয় ভালো হয় বেশি আসলে। আচ্ছা, কিন্তু আমি তো কিছু মানুষকে জানি যারা ঈদের আগের দিন নিজের শরীরের ওজনটা নেয় কয় কেজি, এবং ঈদের 3 দিন সমানে খেয়ে কয় কেজি বাড়লো সেটি ওজন করে, তারপরে আবার কমানোর চেষ্টা করে। তাদের জন্য কি বলবেন? এটা আসলে এখন যেটা বলে অনেকেই বাইরে দেখে সেলিব্রিটিরাও ইউজ করে, যে চিট মিল, মানে হচ্ছে একদিন আমি অনেক খাচ্ছি, বাকি 6 দিন আবার একদম কমিয়ে দিলাম। তো এটা কারো কারো ক্ষেত্রে হয়তো বা কাজ করে, তবে মানে এটা খুব একটা বেশি স্বাস্থ্যকর বলা যায় না, কারণ আপনি 1-3 দিন অনেক বেশি খেয়ে তারপরে জাস্ট কন্ট্রোল করলেন, খুব একটা স্বাস্থ্যকর তো হচ্ছে না। আপনি একমত? জি, আমিও একমত এই ব্যাপারে। আচ্ছা, একটা ব্যাপার বলেন তো, আপনাদের দুজন বান্ধবী বন্ধু, এবং আমরা জানি আগে গ্রামে, আমি জানি না শহরে হয় কিনা, আমি তো গ্রামের মানুষ, গ্রামে না ঈদের দিন খাবারের কম্পিটিশন দেওয়া হতো। আপনাদের মধ্যে যদি সেই প্রতিযোগিতা হয়, কে জিতবে? সেটা আপনি একদিন দাওয়াত দিলে সেটা ভালো। একদিন দাওয়াত দিলে সেটাই
তাহলে সেই ব্যবস্থাটা করতে হবে। চমৎকার বলেছেন। আচ্ছা ডক্টর শারমিন তাহমিনা খান, খাবারের কারণে যেমনটি বলেন কোষ্ঠকাঠিন্য, আর কোনো রোগ হতে পারে কি অতিভোজনের জন্য? হ্যাঁ, অতিভোজনে আমাদের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে প্রতিনিয়ত আমরা যে রোগী পাই, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের রোগী আছে। এই রোগটা কেমন? এই রোগটা হচ্ছে আমরা অনেকে শুনি যে বদহজম বলে বা হজম হয় না। এই আইবিএস এর কতগুলো প্রকারভেদ আছে, যেমন আইবিএস সি মানে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য প্রিডমিনেন্ট, আইবিএস ডি যাদের ডায়রিয়া হয়, আইবিএস এম বা মিক্স টাইপের, কিছুদিন ডায়রিয়া হলো কিছুদিন কনস্টিপেশন হলো। তো এই ধরনের পেশেন্ট যারা, তাদের দেখা যায় যে এই যে দুধ জাতীয়, শাক জাতীয় খাবার বা তৈলাক্ত চর্বি জাতীয় খাবার খেলে কারো ডায়রিয়া হচ্ছে, কারো পায়খানাটা কষা হয়ে যাচ্ছে। তো ঈদের মধ্যে দেখা যায় যে এই সমস্যাগুলো, যেহেতু তৈলাক্ত চর্বি জাতীয় খাবার, পোলাও মাংস খাওয়া হচ্ছে, আইবিএস রোগীদের সমস্যাগুলো একটু বাড়ে। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের একটু আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন খাবারের সমস্যা, দুধ জাতীয়, শাক জাতীয় নাকি তৈলাক্ত চর্বি জাতীয় খাবারের সমস্যা। তারা একটু ওই খাবারগুলো অ্যাভয়েড করলে আশা করছি ভালো থাকবেন। আচ্ছা, আইবিএস এর ক্ষেত্রে যে চিকিৎসাটা দেয়া হয়, এটা কি ধরুন 7 দিন বা 14 দিন বা 15 দিন বা 1 মাস খেলেই ভালো হয়ে যাবে, নাকি অনেক দিন ওষুধটা খেতে হয়? এটা আসলে ওষুধ যতটা না কার্যকরী, এটা আমাদের এখন নামটা কিছুটা চেঞ্জ হয়েছে, ব্রেন গাট ইন্টারাকশন। আচ্ছা, কারো ক্ষেত্রে দেখা যায় যে খাবার দাবার, স্ট্রেস, অনেক কিছুই এটার উপর নির্ভর করে। তো স্ট্রেস যাদের ট্রিগার ফ্যাক্টর, তাদের স্ট্রেসটা কমাতে হবে, যে খাবারটা থেকে সমস্যা সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে। তো ওষুধ যেগুলো সেটা তো মানে তার সহায়ক হিসেবে কাজ করবে, কিন্তু সাথে যেটা ট্রিগার ফ্যাক্টর, যেটা মানে শুরু করছে তার সমস্যাটা, সেটা অ্যাভয়েডের পাশাপাশি ওষুধটা খেতে হবে। কিছু কিছু ওষুধ আছে এগুলো কিছু কিছু দীর্ঘমেয়াদী খেতে হয়, কিছু কিছু স্বল্প মেয়াদীও আছে। আচ্ছা, একসময় বলা হতো যে যাদের আইবিএস রয়েছে এরা অনেকটা অন্তর্মুখী ব্যক্তিত্ব থাকে, দুশ্চিন্তা বেশি করে, কল্পনা প্রবণ বেশি হয়, এখনো কি তাই বলে থাকেন এটা? হ্যাঁ, এটার সাথে আইবিএস যেটা, সেটা মনের কিছুটা যোগাযোগ আছে। যেমন তাদের কিছুটা সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের, মানে ওষুধের পাশাপাশি কিছুটা কাউন্সিলিংয়েরও প্রয়োজন হয়। তাদের যেহেতু অনেকে যে আইবিএস ডি যারা, তাদের মানে স্ট্রেসের মধ্যে বারে বারে বাথরুম, পরীক্ষা হলে আমরা টেনশনে বারে বারে বাথরুমে যেরকম যাই, সেরকম বারে বারে বাথরুমে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সামাজিকভাবে অনেকে হেয় প্রতিপন্ন হয়। এইসব কারণে অনেক সময় কিছুটা অন্তর্মুখী তারা হয়ে যায়। এই জন্য আমাদের আশেপাশে যারা আছে তাদের সাপোর্ট খুব প্রয়োজন, তাদের ওষুধ খাবার দাবারের পাশাপাশি আশেপাশে যারা আছি আমরা, তাদের সাপোর্ট খুব প্রয়োজন। আচ্ছা ডক্টর তমা, অনেকেই একটা কথা বলে যে আমি খাচ্ছি, খাওয়ার পরেই টয়লেটে দৌড় দিচ্ছি, মানে খাবারটা গায়ে লাগছে না। এটার কি কোনো ভিত্তি আছে এরকম বিষয়? ডক্টর শারমিন যেটা বললেন যে আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে সঙ্গে সঙ্গেই হচ্ছে বাথরুমে চলে যাচ্ছে। ডাক দিয়েছে দয়াল আমার, এটা অনেকেরই হয় এবং অনেক সময় দেখা যায় যে টেনশন বেশি থাকলে এটা হয়। স্পেশালি টিনেজাররা আসে যে হচ্ছে পরীক্ষার আগের দিন এরকম হচ্ছে বা পরীক্ষার সকালে ঢুকার আগে এরকম হচ্ছে। তো সাময়িক যদি হয়ে থাকে তাহলে একটা টেনশন রিলেটেড কারণে হতে পারে বা অ্যাংজাইটির কারণে হতে পারে, আর না হলে আমাদেরকে আইবিএসটা মাথায় রাখতে হবে যে এরকম আসলেই কিছু হচ্ছে কিনা। কিন্তু খাবার গায়ে লাগে না আসলে কি, মানে খাওয়ার পরে ওই খাবারটা তো সাথে সাথে যায় না, ওই খাবারটার সাথে সাথে যাওয়ার কোনো কারণ নেই, গায়ে লাগা না লাগার কোনো বিষয় না, সেটাই গায়ে লাগা। আচ্ছা, এর সাথে আপনি খাবারের ক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য সতর্কতামূলক আর কি বলবেন? আচ্ছা, ডক্টর শারমিন অলরেডি বলেছেন, আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করতে চাই যে হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করেছি যে হার্টে প্রবলেম হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, তারপরে হচ্ছে পিত্তথলির জার যে সমস্যাগুলো এগুলো হবে, আর হচ্ছে কলিসিস্টাইটিস হতে পারে, পিত্তথলির প্রদাহ হতে পারে, এবং ফ্যাটি ফুডের সাথেই রিলেশন বেশি, যে ফ্যাটি ফুড যখন আমরা পোলাও মাংস বেশি খাচ্ছি তখনই কিন্তু হচ্ছে কলিসিস্টাইটিসটা বেড়ে যায়। একটু শান্তিতে খেতেও দেবেন না, তাই না? সাথে যেমন কনস্টিপেশন হয়, আবার অনেকের কিন্তু ডায়রিয়াও হয়, বদহজম হয়ে যায়। স্পেশালি যদি হচ্ছে যেটা হয় যে ঈদের সময় সকালে রান্না করেছে ওই খাবারটাই আবার রাতে খাওয়া হচ্ছে বা পরের দিন খাওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রে একটা বদহজমের ব্যাপার থেকে যেতে পারে। তো আমরা এই জায়গাগুলোতে একটু ফোকাস করব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ডক্টর শারমিন তাহমিনা খান,
আপনি তো গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ। আচ্ছা, মানুষ যে গ্যাস্ট্রিক বলে এটা আসলে কোন ধরনের রোগ? কারণ গ্যাস্ট্রিক বলে কোনো রোগ চিকিৎসা বিজ্ঞানে আছে বলে তো আমরা শুনিনি। সাধারণ মানুষ কোনটাকে গ্যাস্ট্রিক বলে এবং এর সাথে অতি ভোজনের কোনো সম্পর্ক রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। গ্যাস্ট্রিক বলতে আসলে কোনো রোগ নেই, তো আমরা সাধারণ মানুষ আমরা যেটা বলে গ্যাস্ট্রিক বলতে যেটা বোঝায় সেটা আসলে ডিসপেপসিয়া, যেটা আমরা ব্রড টার্মে বলে থাকি। এটার আবিধানিক কোনো বাংলা সেরকম শব্দ নেই। অনেক সময় বদহজমটাকে আমরা বলে থাকি, পেট ফাঁপা ভাব, পেট ফুলে থাকা, তারপরে যে ঢেকুর আসা, যেটা এর মধ্যে রিফ্লাক্স, হার্টবার্ন, এগুলো অনেকটা এর মধ্যেই পড়ছে। তো সাধারণভাবে মানুষ এসে বলে যে আমাদের গ্যাসের সমস্যা। আচ্ছা, এরকম যারা বলে না, আমি তো মাঝে অনেককে বলি যে ভাই বাংলাদেশে তো গ্যাসের সংকট চলছে, আপনার পেটের সাথে একটা নল লাগিয়ে দিই, গ্যাস সংকট কিছুটা দূর হবে। আসলে এই গ্যাস কি বলে, তারা কি বোঝায়? গ্যাস বলতে যেটা পেট ফাঁপা ভাব, অ্যাবডোমিনাল ফুলনেস, অ্যাবডোমিনাল ব্লটিং, যেগুলো সেটাই আসলে বোঝায়। পেট সকালবেলা যদি আমরা দেখি যে ফিতা দিয়ে পেটের বেডটা মাপলাম বা গার্থ, যেটা দুপুরের দিকে দেখা যায় যে অনেক সময় বেড়ে যায়। এটা প্রতি খাবার থেকে নর্মালি গ্যাস উৎপন্ন হয়। প্লাস আমরা যখন খাই, তাড়াহুড়ো করে যখন খাই, খাবারের সাথেও আমরা অনেক সময় বাতাস গিলি, সেক্ষেত্রে আমাদের পেটটা অনেক সময় ফুলে যায়। কিছু কিছু খাবার যেমন তৈলাক্ত, চর্বি জাতীয় খাবার, এগুলো গ্যাসের সমস্যা, অ্যাবডোমিনাল ফুলনেস এগুলো বাড়িয়ে থাকে। সাথে তো রিফ্লাক্স, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, রিফ্লাক্সের সমস্যাটাও হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকে খাবার চিবিয়ে কম খায়, একটু মুখে নিয়ে এক দুটো চিবানো দিয়ে গিলে ফেলে, এটা কেমন অভ্যাস? খাবারটা ভালো মতো চিবোতে হবে, কারণ আমাদের মুখে থেকেও লালা নিঃসৃত হয়, এখান থেকে আমাদের হজম প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি তাড়াহুড়ো করে গিলি, সেক্ষেত্রে আমাদের হজম প্রক্রিয়াটা ব্যাহত হবে কিছুটা। তার মানে তার পেটের অসুবিধা হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার, কেউ দেখি যে খাবারটা মুখে দেওয়ার 1 বা 2 মিনিটের মধ্যে একটু পানি খায় এবং মাঝে বেশ কয়েকবার পানি খায়, এই অভ্যাসটাকে কি বলবেন? এটা দেখতে হবে যে তার কি খাবার গিলতে সমস্যা হচ্ছে আসলেই, নাকি তার মানে এটা অভ্যাসে পরিণত হয়েছে। যদি বেশিরভাগ সময় দেখা যায় যে আসলে এটা অভ্যাসে পরিণত হয়, তো আর অনেক সময় দেখা যায় যে কোনো সমস্যা থাকে, যেমন আমরা খাদ্যনালীর বিভিন্ন সমস্যা, অ্যাকালেসিয়া কার্ডিয়া নামে একটা রোগ আছে। খাদ্যনালীর কোনো সমস্যা নেই, কিন্তু এমনিতে এটা অনেক সময় অভ্যাসে পরিণত হয় আসলে। কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমাদের রিফ্লাক্স, যেটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়া প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বলি যে আপনার ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পানিটা খাবেন। পানি খাওয়ার সাথে সাথে দেখা যায় যে সেটা অনেক সময় খাদ্যনালীতে উঠে আসার সম্ভাবনাটা বেড়ে যায়। সে কারণে আমরা কিন্তু পুষ্টিবিদরা কিন্তু একটা কথা বলেন, যাদের ওজন কমানোর ব্যাপার কিন্তু খাওয়ারও ইচ্ছা হয়, তাদের বলে আপনি একবার ভাত মুখে দিন, তারপরে অর্ধেক গ্লাস পানি খান, তাহলে পেটটা দ্রুত ভরে যাবে। সেটা কি বলবেন? সেটা আসলে আমরা তো এভাবে করি যে খাবার কিছু বলবেন। আচ্ছা, ওনারা যেটা বলেন যে পেট যাতে হচ্ছে ফুল হয়ে যায়, মানে খাবারটা যাতে আমি কম খাই, সাধারণত যারা হচ্ছে ওয়েট লুজ করার জন্য এই কথাগুলি বলে থাকেন। তবে এটাতে আসলে যেটা হয়, হজমেও কিছুটা সমস্যা হয়। দেখা যায় যে হজমটা ঠিকমতো হয় না যদি আমি একদম খাওয়ার সঙ্গে সঙ্গে বেশি পানি খেয়ে ফেলছি। কারণ পানির এক ধরনের আমার ডাইজেশন, মানে শোষণ ক্ষমতা, আবার হচ্ছে খাবারের এক ধরনের শোষণ ক্ষমতা, দুইটা একসাথে মিলে দেখা যায় যে জিনিসটা কার্যকর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত মানা করি এরকম এক জিনিস করার, খাবার হাফ অ্যান আওয়ার পরে, বা যদি কেউ খেতে চায় আগে খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে খাওয়াটা আসলে খুব একটা স্বাস্থ্যকর নয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খাওয়ার কতক্ষণ পরে আমরা হাঁটতে যাব? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করেছেন যে খাবার কতক্ষণ পরে আমরা হাঁটতে যাব। তো একদম আগে আমরা বলতাম যে ডায়াবেটিসের রোগীদের খাওয়ার 10 মিনিট খাওয়ার পরপরই 10 মিনিট হাঁটার জন্য, প্রতি বেলায় খাবার পরপর 10 মিনিট করে হাঁটার জন্য। তো এই জিনিসটা এখন একটু চেঞ্জ হয়ে আসছে, কারণ বলে যে সঙ্গে সঙ্গে যদি আমরা যাই, যেটা হয় আমরা যখন খাচ্ছি, খাওয়ার পরে আমার শরীরে যে রক্তনালীগুলি খাবারটাকে হজম করার জন্য সাহায্য করবে, সেটাকে বলে একটা ডাম্পিং ইফেক্ট, মানে হচ্ছে খাদ্যনালীতেই আমার রক্ত প্রবাহ তখন বেড়ে যাবে। তো ওই সঙ্গে সঙ্গে যদি আমি হাঁটি, সেটা আসলে আমার পায়ের যে নালীগুলি বা রক্তনালীগুলিতে, সেগুলোতে তখন রক্ত চলাচল একটু কম হয়ে যায়। সো সাধারণত 1 থেকে 2 ঘন্টা পরে হাঁটলে ভালো হয়, স্পেশালি হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য। আচ্ছা, তার মানে আমরা কিন্তু দুটো ব্যাপার পেলাম, একটা হচ্ছে যে খাওয়ার
1 থেকে 2 ঘন্টা পরে শোয়া, তাই তো? জি, জি। আর খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে হাঁটা। জি, জি। তার মানে খাওয়ার পর ভারী কাজও করা উচিত না, হাঁটা উচিত না, ঘুমানো উচিত না, তাই না? তাই তো? আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা রাতের খাবারটাকে কম খেতে কেন বলেন? আচ্ছা, ধন্যবাদ। রাতের খাবার যেটা বলে যে রাতে আমরা খেয়ে তো শুয়ে পড়ি বেশিরভাগ সময়, তো আমাদের হাঁটা চলাটা কম হচ্ছে, মুভমেন্টটা কম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অন্ত্রের নড়াচড়াটাও কিন্তু কম হচ্ছে, হজমে ব্যাঘাত ঘটার যাতে না হয় সেজন্য আমরা বলি যে আর রাতে খাবারটা সাধারণত ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে খেয়ে ফেলতে হবে। খেয়ে আমরা দেখা যায় বেশিরভাগ সময় অতিরিক্ত ব্যস্ত থাকি, আমরা সবাই খেয়ে শুয়ে পড়ি, এক্ষেত্রে আমাদের রিফ্লাক্স বা বুক জ্বালা পড়ার সমস্যাটা বেড়ে যায়। তো খাওয়া দাওয়া করে 1.5-2 ঘন্টা আমরা একটু বসে থাকলাম, হাঁটাহাঁটি করে তারপরে শুয়ে পড়লাম। আচ্ছা ডক্টর তমা, আমরা দুপুরের সময় আমরা বাংলাদেশের মানুষেরা বেশি পরিমাণে খাই এবং খাওয়ার পর একটু ঝিমুনি আসে, কেউ কেউ ঘুমায়। ঠিক কোন সময়ের খাবারটা বেশি খাওয়া উচিত, সকাল না দুপুর? এবং দুপুরে খাওয়ার পরে ঘুমানোর অভ্যাসটা ভালো না খারাপ? আচ্ছা, কোন সময় খাবারটা বেশি খাওয়া উচিত সেটা নিয়ে এখন আসলে অনেক কন্ট্রোভার্সি বলে। কেউ কেউ বলে যে একদম সকালে আপনি ব্রেকফাস্টটা ভালো খাবেন, রাজার মতো খাবেন, দুপুরে একটু কম খাবেন, রাতে একদমই কম খাবেন, ফকিরের মতো খাবেন। আবার কিছু কিছু জায়গায় যেমন অনেকে দেখা যায় যে একটা লং টার্ম না খেয়ে থাকে, একবারে ব্রাঞ্চ করে, যেটা ব্রেকফাস্ট বা লাঞ্চ দুটা মিলিয়ে একটা করে। তবে মানে আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে হচ্ছে রাতের খাবারটা আমরা আসলে একটু কম খাবো, দুপুরে এবং সকালের মধ্যে একদম খুব বেশি খেতে হবে বা রাজার হালে খেতে হবে তা না, আমরা নর্মাল যেটা খাই সেটাই আমরা মেনটেন করতে পারবো। আর তবে দুপুরে খাওয়ার পরে যেটা ভাত ঘুম, এটা আসলে খুব একটা, আগেও আমরা বলেছি কথাটা যে খাওয়ার সঙ্গে সঙ্গে আসলে ঘুমানো একদমই ঠিক নয়, ঘুমানো বা শুয়ে পড়াও ঠিক নয়। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের শুয়ে পড়া বা ঘুমানো এই জিনিসগুলো করা উচিত। মানে দুপুরের ঘুম যদিও আমাদের বাঙালি হিসাবে আমাদের পক্ষে এটা আসলে সম্ভব হয়ে ওঠে না, খাওয়ার পরেই আমরা একটা ঘুমে চলে যাই। খুব ভালো লাগে না ঘুমটা? খুব, জি, খুবই ভালো লাগে, কিন্তু এটা আসলে খুব একটা স্বাস্থ্যকর না। আমার এক বন্ধু, সে তো বলে যে ঈদের দিনের খাবারটা আসলে টেবিলে বসে খাওয়া উচিত না, একটু নিচে ফরাস অথবা পাটি বেছানো থাকবে এবং পাশে বালিশ থাকবে, খেয়ে যেন ওখানেই শোয়া যায়। ওই জিনিসটাই, মানে আমরা যখন ঈদের দিন অনেক বেশি খেয়ে ফেলছি এবং আমার বডির যে রক্তনালীগুলো বেশি রক্ত দিচ্ছে হচ্ছে আমার অ্যাবডোমেনে, মানে পেটের মধ্যে খাবার হজমের ক্ষেত্রে, সেই কারণে আসলে বাকি আমরা খুব টায়ার্ড হয়ে যাই, এটাও সত্যি কথা। এই জন্যই আসলে শুয়ে পড়ে মানুষজন বা ঘুম চলে আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ধরুন আমরা তো খাচ্ছি, তো এই উৎসবের সময় খাবার বেশি হচ্ছে, পানির পরিমাণটা আমাদের কেমন হওয়া দরকার? আচ্ছা, উৎসবে খাবার বেশি হচ্ছে এবং সবগুলোতেই হচ্ছে দেখা যায় যে আপনার অনেক স্পাইসি বা মশলাদার খাবার খাচ্ছি, মশলা এবং চর্বি, সাথে হচ্ছে আমরা অনেক সুগার খাচ্ছি। তো এমনিতেই আমাদের অনেক পানি পিপাসা কিন্তু লাগে। আপনি যখনই তখন নর্মাল একটা ভাত খান বা আবার আপনি একদিন খিচুড়ি খান, দেখবেন যে আপনার পানি পিপাসা অনেক বেশি লাগছে। সো উৎসবের ক্ষেত্রেও ওই জায়গাগুলোতে আমাদেরকে পানি একটু বেশি খেতে হবে। এটা অনেকগুলো কারণে। 1 নাম্বার হচ্ছে আপনার যাতে হজমটা ঠিক মতো হয়, কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, তারপরে হচ্ছে আপনার প্রস্রাবটা যাতে ঠিক মতো হয়, এই সবগুলোর কারণে আমাদেরকে পানিটাও একটু বেশি খেতে হবে। আচ্ছা, আপনি আমাদের একটু বলুন ডক্টর শারমিন তাহমিনা খান, খাবার নিয়ে উৎসবের সময়ে আমাদের আর কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ। খাবার নিয়ে যেটা অলরেডি সব ব্যাপারই আলোচনা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার যেগুলো, সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত। যদি আমরা সামারি করি, সেক্ষেত্রে 6 থেকে 8 গ্লাস পানি বা 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত। শাকসবজিটা আমরা খাবো সাথে রেড মিটের পাশাপাশি, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, তারপরে যে একবার রান্না করে আমরা যেটা ঝুরা মাংস করে ফেলি, সেটা অতিরিক্ত গরম, ঝাল, বাসি, এই খাবারগুলো একটু আসলে অ্যাভয়েড করা উচিত আমাদের। আচ্ছা, এই যে ঝুরা মাংস বললেন, একটা রান্না করা মাংস বা তরকারিকে কি বারবার গরম করে দিনের পর দিন খাওয়া উচিত? না, সেটা তো অবশ্যই না, কারণ সেখানে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হতে পারে, অথবা খাদ্যের মূল্যও তো ভ্যালু কমে যায়। যদিও খেতে মজা লাগে, কিন্তু ভ্যালু কমে যাচ্ছে, প্লাস যদি সেখানে পচন ধরে সেটা কিন্তু খুব খারাপ ধরনের ডায়রিয়া তৈরি করবে। আমি অ্যাড করতে চাচ্ছি ডাক্তার শারমিনের সাথে, খাবার যদি আমরা বারবার জাল দিয়ে খাই, সেটাতে আসলে কি একটু ক্যান্সার হওয়ার চান্সও কিন্তু বেড়ে যায়।
সো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ নাইট্রাস ফুডগুলোতে হচ্ছে কার্সিনোজেন, মানে ক্যান্সারের উপাদান থাকে। সো খাদ্যনালীর বা এই ধরনের ক্যান্সারগুলো বেড়ে যায়। সো একটা খাবার আসলে অনেকবার জাল দিয়ে খাওয়াটা স্বাস্থ্যকর নয়, মোটেই তার মানে স্বাস্থ্যকর নয়। কোরবানির দিন মাংস রান্না করে 10 দিন পরেও জাল দিয়ে ঝুরি করে খাওয়া, এটি বন্ধ করতে হবে। এটা বন্ধ করা উচিত। আপনিও কি একমত? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, দরজায় করা নাড়ছে উৎসব। উৎসব মানে আনন্দ এবং প্রচুর খাবার দাবার। যদি অতি ভোজনের জন্য, বেশি খাওয়ার জন্য, অনিয়মিত খাওয়ার জন্য উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়, তাহলে কিন্তু পুরো পরিবারই আনন্দহীন হয়ে পড়বে। অতএব আমরা উৎসবের সময় খাবো, কিন্তু পরিমিত বোধকে কখনোই বিসর্জন দিব না। একই সাথে আমাদের প্রতিটি পরিবারেই কারো ডায়াবেটিস, কারো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির রোগ ইত্যাদি কোনো না কোনো রোগ থাকে, এবং এই রোগে যারা ভুগছেন তাদের জন্য প্রয়োজনে আমরা চিকিৎসকের সাথে পরামর্শ করে উৎসবের দিনে কি তারা খাবেন অথবা খেতে পারবেন না সেটি নির্ধারণ করব। আর কিডনি অকার্যকর এই ধরনের রোগে তাদেরকে আমরা অবশ্যই সংযম প্রদর্শনের কথা বলবো, প্রয়োজনে তাদের জন্য আলাদা খাবার রান্না করার কথাও বলবো। আর কোরবানির ঈদে দিনের পর দিন মাংস খেলে, যেমনটি আমাদের অতিথিদ্বয় বলেছেন, কোষ্ঠকাঠিন্য হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। অতএব খাবারের সাথে শাক সবজির ধারণাটা একেবারেই বাদ দেবেন না। যেমনটি ডক্টর তমা বললেন যে আজকাল শাক সবজিকে মাংস দিয়ে সালাদের মতো নানা উপাদেয় খাবারে রূপান্তরিত করা যায়, সেটি করা যেতে পারে। আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেটা বারবার আলোচনায় উঠে এসছে, খাওয়ার পরপরই পেটটাকে কোনো রকমে ধরে গিয়ে শুয়ে পড়া, এটি করা যাবে না, এবং খাওয়ার সাথে সাথে হাঁটাও যাবে না। যদি এগুলো আমরা করি তাহলে কিন্তু আনন্দটি বিষাদে রূপান্তরিত হতে পারে। অতএব উৎসবের আনন্দকে বজায় রাখার জন্য আমরা খাবো, কিন্তু কখনোই অপরিমিত বা অনিয়ম দ্বারা আক্রান্ত হব না। একই সাথে আমরা আমাদের চারপাশে যারা, তাদেরকেও সুস্থ রাখার জন্য খাবার গ্রহণের ব্যাপারে সচেতন করব। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর শুভকামনা রইল।